করে কথা হচ্ছে। লেট কেন? অনেক স্যার আমি একটা জায়গায় আসছি তো, ওইখানে নামাজ হচ্ছিল, ওই জন্য নামাজ শেষ করে এভাবে দেরি হয়ে গেল। আমার ছেলে এক মাদ্রাসা পড়ে, সে মাদ্রাসা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জলিল কি মিয়া? আপনাকে তো আর কখনো দেখি নাই ক্লাসে গো। জলিল মিয়া কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে তো আর মনে ক্লাসে দেখি নাই। স্যার করছি স্যার, আগে ক্লাস করছি, মাঝখান দিয়া কিছুদিন করতে পারি নাই। ও, ওই আন্দোলনের পর থেকে স্যার, আন্দোলনের সময় থেকে আর করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আল কারীম, আম্মা বা'দ। আজকের প্রথম বর্ষের সকল প্রশিক্ষণার্থীবৃন্দ এবং অত্র সংগঠনের আজকের ক্লাস পরিচালনার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতি সপ্তাহ নিয়ে আজকে আমরা অর্গানন আলোচনা করব। আজকে অর্গাননের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখতে পাবেন। আপনারা যেহেতু প্রথম বর্ষের স্টুডেন্ট, খুব গুরুত্বপূর্ণ মজার জিনিস আজকে আপনারা আপনার বিদায় ক্লাসের মধ্যে শিখতে পাবেন আশা রাখি। আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আজকে আলোচনা করব আমরা অর্গাননের 49 থেকে 53 নম্বর এফোরিজম আমরা আলোচনা করব। আলোচনা করতে গিয়ে আজকে খুব কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে শেয়ার হয়ে যাবে, যে জিনিসগুলো আপনাদের ডাক্তারি পেশাকে অনেক সমৃদ্ধ করবে আমি আশা করি একান্তভাবে। এই বলে আজকে আমার ক্লাস শুরু করছি। সকলকে অশেষ ধন্যবাদ। In the name of Allah, the most beneficent and the merciful. Already দেখতে পাচ্ছেন আমরা aphorism number 49 to 53 will discuss today class. First of all, starting the aphorism number 49. প্রকৃতিতে সদৃশ্য রোগ আরোগ্যের দৃষ্টান্ত সমূহ প্রতি চিকিৎসকগণকে ইতিপূর্বেই মনোযোগ দেননি। অপরদিকে প্রকৃতিতে সদৃশ্য রোগের সংখ্যাও খুব কম। বসেন, 20-25টা মিনিট একটু বসেন, অথবা সিগারেট খেয়ে আসেননি। প্রকৃতিতে সদৃশ্য আরোগ্যের দৃষ্টান্ত কম হলেও তা অকাট্য ও সত্য হিসাবে অনুকরণযোগ্য। মেন কথাটা বলছে যে যখন হেনিম্যান আমাদের এই ওষুধগুলা আমাদের যে চালু হলো প্রাকৃতিক সদৃশ্য বিধান নিয়মে, তখন কিন্তু বলছে অনেক চিকিৎসকের মনোনিবেশ এদিকে ছিল না, তারা বিসদৃশ্য চিকিৎসা প্রদান করত এবং অপরদিকে প্রাকৃতিক সদৃশ্য রোগের সংখ্যাও খুব কম ছিল, কারণ ওষুধ যে তো বাইর করা খুব ডিফিকাল্ট। সব ওষুধ তো একসাথে প্রবিং হয়নি, একটা দুটা করে অ্যানিমেন্ট প্রবিং করতেছিল। এজন্য বলছে প্রাকৃতিক আর সদস্য আরোগ্যের সংখ্যা খুব কম ছিল। বলছে যদি দুই একটা আসে, দুই একটা যদি আমাদের সাথে মিলে যায়, প্রাকৃতিক সদৃশ্য আরোগ্যের দৃষ্টান্ত কম হলেও তা অকাট্য সত্য হিসাবে অনুকরণযোগ্য। বলছে দুই একটা যদি আমাদের হিসাবে মিলে যায়, 100% সুস্থতা সে অনুভব করছে। এটার মধ্যে এই ইম্পর্টেন্ট তথ্যটা দিয়েছেন যে
একসময় আমাদের সদৃশ্য বিধানে আমাদের তেমন চিকিৎসক ছিল না, যার কারণে আমাদেরকে প্রকৃত সদৃশ্য বিধানে ট্রিটমেন্ট করার জন্য ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল। হ্যানিম্যানের জানেন, হ্যানিম্যান বিভিন্ন দেশান্তর হয়েছিল। হ্যাঁ, শুধু তার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, জাস্ট লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মতো যে বিভিন্ন ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধ এবং জিহাদ এবং বিভিন্ন দেশ ছাড়া হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। হ্যানিম্যানও তার বিকল্প নয়। সত্য আবিষ্কার করতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন সত্য আবিষ্কার করতে গিয়ে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন বিপদগ্রস্ত হয়েছিলেন, সেম হ্যানিম্যানও তার সত্য আবিষ্কার করতে গিয়ে সিমিলিমাম সিমিলিপাস আবিষ্কার করতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি পতিত হয়েছিলেন। যদি হ্যানিম্যানের জীবন দশা আপনারা পড়েন অত বুঝতে পারবেন না। এই সূত্রে বলা হচ্ছে প্রকৃতির মায়াজম গঠিত সদৃশ্য বেদিগুলো অধিক ভীতিকর এবং বিপজ্জনক। যে মায়াজম গুলো আসে এটি ভীতিকর এবং বিপজ্জনক। কেন বলছে? সদৃশ্য সবল বেদি দ্বারা সদৃশ্য দুর্বল বেদি আরোগ্যর পরেই সদৃশ্য সবল বেদি আরোগ্যের জন্য সদৃশ্য ওষুধ আবশ্যক হয়। কাজে আরোগ্যের জন্য প্রকৃতিতে উপর নির্ভর করা যায় না, কিন্তু প্রকৃতিতে শুধু অনুকরণ করা যায়। এক্সাম্পল দিছে যে আমরা যদি সদৃশ্য বিধানে আমরা চিকিৎসা না করি, বিসদৃশ্য বিধানে চিকিৎসা করে থাকি, তো আমাদের মায়াজম গঠিত বাস্তবে 20টা মিনিট একটু বসেন, কথা বলবো। মায়াজম গঠিত আমাদের যে সমস্যাগুলো অধিক থেকে অধিকতর হয়ে যায়। যেমন বলছে টিকায় চর্মরোগ আরোগ্য হয়। ধরেন চর্মরোগ হচ্ছে, অথবা কারোর গুটি বসন্ত হাম হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা দ্বারা তখন তাকে আরোগ্য করেন, কিন্তু তারা আরোগ্য হয় মূলত সাময়িক ভাবে, কিন্তু ভিতর দিক দিয়ে তারা গুটিগুলো সাপ্রেসড হয়ে বিভিন্ন মায়াজমের সাথে আমাদের সে বিশৃঙ্খলা জটিল থেকে জটিলতম হয়ে যায়। আর প্রাকৃতিক বিধানে চিকিৎসা করার কারণে বিভিন্ন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করার কারণে বিভিন্ন রোগ সাপ্রেসড হয়ে যায়, যে কারণগুলোতে মায়াজম গঠিত জটিল থেকে জটিলতম আকার ধারণ করে, যে ক্ষেত্র বিশেষে আমাদেরকে চিকিৎসা প্রয়োগ করা খুব ডিফিকাল্ট হয়। একটা কথা আছে, টুট তারাই থেকে ডাকাত আনা। আপনার রোগ ভালো করতে গিয়ে আপনার শরীরে রোগের পরিবর্তে আরো বড় রোগের বাসা আপনি আপনার শরীরে বাঁধবেন। এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমাদেরকে বলা হচ্ছে সদৃশ্য বিধানে চিকিৎসা করলে এই সমস্যাগুলা, মায়াজম করতে সমস্যাগুলা সহজেই তার প্রাদুর্ভাব হতো না। ধরেন যেমন একটা প্রসূতি মায়ের চিকিৎসা আপনি করবেন, আপনার সাধারণত যখন আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসবে, আপনি কি করবেন? হয়তো পালসেটিলা দিবেন, নয়তো কলুফলেম দিবেন, নয়তো সিমিসিফিকা দিয়ে আপনি তাকে নর্মাল ডেলিভারি করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আপনার যদি ভালো দক্ষ নলেজ না থাকে, আপনি এই কাজগুলো করে যাবেন। কিন্তু না, আপনাকে রোগীর বংশগতভাবে তার কোনো ডিফর্মাটিভস আছে কিনা, বংশগতভাবে কোনো মায়োস্পেটিক ডিফিকাল্টিস আছে কিনা, বংশগতভাবে কোনো তার সাইকোটিকের উচ্ছ্বাস আছে কিনা, সিফিলিটিকের উচ্ছ্বাস আছে কিনা, সুরার উচ্ছ্বাস আছে কিনা, এইগুলার ওষুধ দিয়ে আপনি মায়েকে ট্রিটমেন্ট করার পরে নেক্সট বাচ্চাটা সুস্থ হবেই বলে আপনি দৃঢ় বিশ্বাস করতে পারেন। কারণ একজন বাচ্চা শ্বাসকষ্ট ভুগছে, তার নানা ভুগতেছে, কিন্তু বাচ্চার যে শ্বাসকষ্ট হবে না কিভাবে বুঝবেন? আপনি তো নর্মাল পালসেটিলা দিয়ে নর্মাল ডেলিভারি করে দিলেন, তার যে মায়াজম গঠিত সাপ্রেস গুলো আপনাকে উৎখাত করলেন না, সেই ক্ষেত্রে তার অনেক রোগ, বাচ্চা নর্মাল হলো সে বিভিন্ন ভাবে রোগগ্রস্ত আক্রান্ত হয়ে থাকবে। এজন্য
অবশ্যই ভালো ফিজিশিয়ানের শরণাপন্ন হতে হবে। মাতৃত্বকালীন প্রথম থেকে লাস্ট পর্যন্ত শরণাপন্ন হলে এতটুকু বলা যাবে বাচ্চা সুস্থ সবল হবে এবং নিরোগ্য হবে, তার মধ্যে কোনো রোগ নিয়ে সে জন্মগ্রহণ করবে না, প্রতিবন্ধী হবে না, এই জিনিসগুলো তাদের মধ্যে থাকবে না। মাইজমেটিক গুলাতে সে একটা ইনোসেন্ট ব্যক্তি হিসাবে সেই জন্মগ্রহণ লাভ করবে। দেখেন, কোনো বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনার কাছে চিকিৎসার জন্য আসে, বাবা সারা রাত্র সে ঘুমাইতে পারে না। বসুন, 10টা মিনিট বসুন, ক্লাসটা শেষ করে নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের ঠিক আছে, কালকে আসবো। তাহলে আমাদের এই যে সদৃশ্য বিধান, এই বিধানে আমরা যদি চিকিৎসা না করি তাহলে আমাদেরকে বিভিন্ন সমস্যার পতিত হতে হবে। একটা বলছিলাম, এক্সাম্পল দিচ্ছিলাম, একটা বাচ্চা আপনার কাছে আসলো, ডাক্তারবাবু বাসার কাউকে সে ঘুমাইতে দেয় না, দিনে ঘুমায়, রাত্রে সারা রাত্র কান্না করে। কারণ কি? অ্যালোপ্যাথি অনেক ওষুধ খেয়েছে কিন্তু কোনো ওষুধে তার কাজ করতেছে না। গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছে ডাক্তার সাহেব, পেটে ব্যথার ওষুধ দিচ্ছে, বিভিন্ন ওষুধে আরো বিভিন্ন ডিফিকাল্ট করতেছে। অথচ আমাদের কাছে আসলে কত সুন্দর মাইজমেটিক মেডিসিন আমাদের কাছে রয়েছে, সিপিলিনাম রয়েছে, জালাফা রয়েছে এবং আমাদের সুরিনাম মেডিসিন রয়েছে। আমরা এগুলা দিলে অনায়াসে তার কান্না বন্ধ হয়ে যাবে। যে মাইজমেটিক আমরা কেন বুঝতেছি তার কোথায় সমস্যাটা, তার কোন মাইজমেটিকের উপরে ইয়া করতেছে, সে আল্লাহর পথে ভায়োলেট করতেছে। সে নর্মালি দিনে খেলাধুলা করবে, রাত্রে ঘুমাবে, এই জায়গায় শুনে না। তার ফিলোসফিতে বলা হয় সে বড় হলে মা বাবার কথা পালন করবে না, মা বাবার কথা শুনবে না, প্রতিবেদীর কথা শুনবে না, সে বেয়াদব হিসাবে সমাজে চিহ্নিত হবে। এটাই তার প্রাথমিক দর্শন তাকে করা হয়েছে। যদি সে অ্যালোপ্যাথি চিকিৎসা করে তাকে সাপ্রেস করা হয় কোনোভাবে, এই ছেলে বড় হলে মা বাবার কথা শুনবে না, প্রতিবেশীর কথা শুনবে না, টিচারের সাথে বেয়াদবি করবে, বিভিন্ন সমাজের সাথে সন্ত্রাস হিসাবে সে উৎসাহিত হয়ে থাকবে। তো এজন্য বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইজমেটিক দিক দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য একটা কথা হনুমান বলছেন যে চোর তাড়াইতে গিয়ে ডাকাত যাতে আমরা না নিয়ে আসি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যে আপনার পরবর্তী টাইমে আপনাদের যে ফিজিশিয়ান ট্রিটমেন্ট করবেন সেই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। 51 নম্বর এফোরিজমে বলছে, মানুষের সুযোগ সুবিধা প্রকৃতির লটারির সদৃশ্য, আরোগ্য কার্য সমূহ অপেক্ষাকৃত কত বেশি, কতই না হাজার হাজার সদৃশ্য রূপ উৎপাদক শক্তি সৃষ্টি সর্বত্র জননীভাবে বিস্তৃত ঔষধীয় বস্তু সবার মধ্যে মানুষ ও তার অধিকারের পেয়েছে তার স্বজনতার রোগ মুক্তির জন্য। বলছে আমাদের যে মানুষের যে সুযোগ সুবিধা আছে, যে আল্লাহ আমাদের প্রদত্ত সুযোগ সুবিধা দিয়েছেন, এটা লটারির সদৃশ্য। লটারি যেমন ধরলে হ্যাঁ বিভিন্ন আমরা পেয়ে থাকি, জিতে থাকি, এটা সদৃশ্য বলতে আরোগ্য কার্য সমূহ অপেক্ষাকৃত কত বেশি, আরোগ্য কার্যের জন্য আরো বেশি সুযোগ সুবিধা দিয়েছে। কত না হাজার হাজার সদৃশ্য রোগ উৎপাদক শক্তি সৃষ্টি সর্বত্র সর্বজনীন ভাবে বিস্তৃত ওষুধের বস্তু সময়ের মধ্যে মানুষ ও তার অধিকার পেয়েছে তার সর্বজনীনের রোগ মুক্তির জন্য। বলছে আমাদের গাছের মধ্যে যে যত মানে মানুষের মধ্যে রোগ জীবাণু দেখা যায়, সেই সকল রোগ জীবাণুর মধ্যে তাদের মধ্যে লটারির মতোই তাদের মধ্যে ওষুধীয় গুণাগুণ আছে রোগ মুক্তির জন্য, এবং রোগ মুক্তি পাচ্ছে। অনেকেরই প্র্যাকটিক্যালি তা প্রমাণ পেয়েছে। প্রাকৃতিতে সদৃশ্য আরোগ্যের যথেষ্ট অল্প হলেও তা অকাট্য সত্য। বলছে আমরা প্রাকৃতিক সদৃশ্য আরোগ্য যদি আমরা মানে খুব কম করে থাকি, যেহেতু আমাদের বেশি ফিজিশিয়ান ছিল না, বলছে বলছে তা একবারে সত্য হিসাবে প্রমাণিত। সদৃশ্য আরোগ্য নীতিটা ইঙ্গিত বহ, এমন আরোগ্য নীতির এত ভালো একটা ইঙ্গিত করে আমাদের জন্য, আমরা যে কোন ক্ষতি না করে সদৃশ মানে তার উপরে কোনো বিসদৃশ্য না করে তাকে করে থাকেন। বলবো যে হাজবেন্ড ওয়াইফ সিমিলি ম্যাম খুব সুন্দর, তারা ম্যাচিং করেছে, শার্টটা গায়ের সাথে ম্যাচিং হয়েছে, হ্যাঁ, এবং
প্রত্যেকটা জিনিস যখন সিমিলিমাম হয়, খুব সদৃশ্যতা দেয়, তার সাথে তার ওয়াইফ সিমিলিমাম হয়েছে, অথবা তার সাথে তার ওয়াইফের সিমিলিমাম হয় না, সদৃশ্য হয় না, একই হয় নাই, হ্যাঁ, এই বাবার সাথে ছেলের অনেকটা মিল আছে, এই জিনিসগুলা আগের থেকে সৃষ্টি করে দিয়েছেন। শুধু চিকিৎসা ক্ষেত্রে আমাদের দুইটা চিকিৎসার মূল দুটো চিকিৎসা আছে, হোমিওপ্যাথি এবং হেট্রোপ্যাথি বা অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি চিকিৎসাগুলা চিকিৎসাগুলো প্রদান করে থাকে, যেটা আমাদের কোথাও মানে এটার নিয়ম নীতির মধ্যে নাই। আপনি আরো পাবেন, ন্যাং দুটো সূত্র বেশি ইম্পর্টেন্ট ক্যারি করেছে এই যে এই সূত্রগুলো। তাহলে আমাদের এটা সদৃশ্য আরো পুরা দৃষ্টান্ত অল্প হলেও বলছে অকাট্য সত্য, এমন সত্য যা প্রাকৃতিতে আমরা পেয়ে থাকি। দেখেন কেন সত্য আরো বলি, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যেমন সত্য। স্যার আইজ্যাক নিউটন যখন বরের সূত্র আবিষ্কার করেছিলেন, কেন একটা নিচে পড়ে গেল, কেন উপরের দিকে উঠলো না, বরের সূত্র আবিষ্কার করছেন, দিস ইজ দা একটা সায়েন্স হিসাবে আবিষ্কার করেছেন। হেনিম্যানও, আমাদের মহাত্মা হেনিম্যান, স্যামুয়েল হেনিম্যান কি করেছেন দেখেন, একটা আবিষ্কার করেছিলেন, ব্যথা, হ্যাঁ, আকস্মিকতা, বিষণ্ণতা, অস্থিরতা, মৃত্যুর ভয়। এই 224 বছর আগে বলেছিলেন, এখনো যদি আমি রোগীর মধ্যে পাই তার ভয়ের কারণে এমন হয়েছে, আমি এখনো একদিনে তার এত বছর একটা আবিষ্কার আপনি এখনো স্টিল সত্য হিসাবে প্রমাণিত হচ্ছে, সিমিলিমাম হিসাবে প্রমাণিত হচ্ছে। এই সত্যটাকে আপনি কখনোই লুকায়িত করতে পারবেন না। অনেক অ্যালোপ্যাথির ওষুধ দেখতে পাবেন যা একসময় খুব খুব মানে নাম করা ছিল, কিছুদিন পর তার নিষিদ্ধ করা হয়েছে, ব্যান্ড হয়ে গেছে। একসময় খুব প্রাদুর্ভাবে, হ্যাঁ, তার ট্রিটমেন্টের খুব সফলতা ছিল, কিন্তু একসময় তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এফ্রিজো নাম্বার 452, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। প্রধান চিকিৎসা পদ্ধতি মাত্র দুটি, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি, যা একটি অন্যটির বিপরীত। যেটা বলছিলাম সদৃশ্য বিধান আর বিসদৃশ্য বিধান, তারা একটি অন্যটি দ্বারা দ্বারস্থ নয়, অথবা একত্র ব্যবহারযোগ্য নয়। দেখেন আমরা বলে থাকি যে অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি কোনো সমস্যা করে না, সমস্যা করবেও না। এই জায়গায় হেনিম্যান যুক্তি দিচ্ছে, হ্যাঁ, এজন্য একজন পেশেন্ট আমি ফিজিশিয়ানকে বলা হচ্ছে আগে সে কি করবে, চেম্বারে এসে বলবে, ডাক্তারবাবু আপনার আমাকে একটু আপনার চেম্বারে আসবো প্রতিদিন বিকালে, আমি একটু ডাক্তারি শিখবো। বাহ বাবা, কি চমৎকার কথা, প্রতিদিন আপনার চেম্বারে আসবে, একটু ডাক্তারি শিখবে। কিন্তু মজার ব্যাপার কোথায়, সে যুদ্ধ করার কৌশল জানে না, কিভাবে যুদ্ধ করতে হবে। তাকে তো অর্গানন একটা সূত্র বলেন, সে অর্গান, ডাক্তারবাবু অর্গানন কিসের জন্য গো? হ্যাঁ, অর্গানন আলোচনা করলে আপনি যুদ্ধ করার কৌশল পাবেন। আর মেট্রিমেটিক হয়েছে অস্ত্র, তো অস্ত্র চালাইতে হইলে আপনি যদি প্রশিক্ষণ না নেন, অস্ত্র কিভাবে চালাবেন? আপনি বুঝবেন আপনাকে কি করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, তারপরে আপনাকে অস্ত্র চালাতে হবে। অস্ত্র চালাতে হলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। মেট্রিমেটিকা হচ্ছে আপনার অস্ত্র, আর সেইটা চালানোর জন্য আপনি পাবেন। এই সূত্রে অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলো আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব। কেন আমরা একাধিক ওষুধ ব্যবহার করব না, একটি মাত্র ওষুধ ব্যবহার করব? কেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি একসাথে আমরা ব্যবহার করব না? ব্যবহার করলে কি বলেছে হ্যানিম্যান, কি বলেছে জানেন? যারা বক্ষক, বিচার মানে না, প্যাটেন্ট ওষুধ ব্যবহার করে, একের পর একটা দুটি মাত্র ওষুধ ব্যবহার করে হ্যানিম্যান তাদেরকে জারজ সন্তান হিসাবে চিহ্নিত করেছে। জারজ সন্তান অবশ্যই বুঝেন। তো আমি দীর্ঘায়িত না করে আমি তার মেইন আলোচনায় একটু পা বাড়াচ্ছি। এই সূত্রে বলা হচ্ছে প্রচলিত অনেক চিকিৎসা পদ্ধতির মধ্যে দুটি প্রধান, অনেক চিকিৎসা পদ্ধতি আছে,
তার মধ্যে হচ্ছে দুটি প্রধান, একটি হলো হোমিওপ্যাথি, অন্যটি হলো অ্যালোপ্যাথিক। হ্যাটারোপ্যাথিক, তার আরেকটা নাম হচ্ছে হ্যাটারোপ্যাথিক অ্যান্ড অ্যালোপ্যাথিক। এর মধ্যে হোমিওপ্যাথিক প্রকৃত ঘটনাবলীর দৃষ্টি স্বপ্রমাণিত। হোমিওপ্যাথিটা যে প্রকৃতির যে ঘটনা তার ইয়েতে স্বপ্রমাণিত, সমর্থিত প্রকৃত আরোগ্য কলা হিসাবে প্রতিষ্ঠিত। হোমিওপ্যাথিটা একটা প্রকৃত আরোগ্য বিধান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে যদি আপনি অ্যালোপ্যাথি কি চিন্তা করেন, হাজার বছর ধরে নিজকে এভাবে প্রমাণিত করতে পারেনি, শুধুমাত্র উপশম ব্যতীত চিররূপ কখনোই আরোগ্য করতে পারেনি। হোমিওপ্যাথিতে প্রত্যেকটি ওষুধ সুস্থ মানব দেহে যথাযথভাবে পরীক্ষা করে তার রোগ উৎপাদন শক্তি, আরোগ্য ক্ষমতা নির্ণয় করে, প্রত্যেকটা ওষুধে মানুষের উপরে পরীক্ষা করে তাদের উপরে তাদের শক্তি, আরোগ্য ক্ষমতাকে তুলে নিয়ে আসে। অ্যালোপ্যাথিক ওষুধ এভাবে পরীক্ষিত নয়, তাই তার কুফল এত আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কোন চিকিৎসা পদ্ধতিতে যদি নীতিসিদ্ধ না হয়, যদি স্বচ্ছতা না থাকে, তাহলে কখনোই স্বাস্থ্যন্ত হতে পারে না। অর্গাননের 6ষ্ঠ সংস্করণ হেনিম্যান বলেছেন, তো বিশুদ্ধতা তা হবে স্বতন্ত্র সিদ্ধ, এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতির সাথে হোমিওপ্যাথিকের সম্পর্ক দিন ও রাতের মধ্যে সম্পর্কের মতো বিপরীত। বলছে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির মধ্যে দিন আর রাতের মধ্যে যেমন পার্থক্য, এমন পার্থক্য প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠানের ক্ষতিকর দিকটাই বেশি। প্রকৃতপক্ষে সত্য সবসময় স্বপ্রমাণিত এবং শাসত্ব। বাংলায় একটি প্রবাদ আছে, খাঁটি গুড় আধারে মিঠা। প্রাচীন বিশ্বদৃশ্য চিকিৎসা পদ্ধতি কখনো স্বপ্রমাণিত নয়, এটি কৃত্রিম ব্যবস্থা, তাই তাদের ওষুধ আজ ও ধরিত্বর কাল বাতিল বলে গণ্য। আজকে যদি তার অনেক বড় সুনাম হয়, কালকে বাতিল বলে গণ্য। বাট ট্রু নেভার গ্রোথ ওল্ড, সত্য কখনো পুরাতন হয় না। ট্রু নেভার গ্রোথ ওল্ড, সত্য কখনো পুরাতন হয় না। কয়েকটা এক্সাম্পল অলরেডি আমি দিয়ে ফেলেছি। হোমিওপ্যাথ সম্পূর্ণ নিয়ম নীতি নির্ভর ও অপরিবর্তনশীল একটি চিকিৎসা প্রণালী। হোমিওপ্যাথ আরোগ্য সদস্য শক্তি দিয়ে রোগ আরোগ্য করে, প্রাচীন চিকিৎসা পদ্ধতি রোগ বিপরীত শক্তি দিয়ে রোগ দমন করে, বিপরীত শক্তি দিয়ে রোগ দমন করে। হোমিওপ্যাথ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে এবং বিদেশীয় চিকিৎসা পদ্ধতি স্থূল ও বৃহৎ মাত্রা প্রয়োগ করে। অতএব দুটি চিকিৎসা পদ্ধতি পাশাপাশি অনুশীলন করেন যারা, কেউ হোমিওপ্যাথিও দেন সাথে অ্যালোপ্যাথিও দেন। এজন্য বলছে, অতএব হোমিওপ্যাথি এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতি পরস্পর এমন একটি বিপরীত যেন তাদের মধ্যে সম্পর্ক দিন আর রাতের মতো। এরপরও কেউ কেউ এই দুটি চিকিৎসা পদ্ধতি পাশাপাশি অনুশীলন করেন। আসলে তারা চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে চলছেন, চিকিৎসার নামেই রোগীদের সাথে প্রতারণা করে চলছেন। কেউ কেউ যুক্তি দেন যে চিকিৎসকের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকা আবশ্যক, রোগীতে যা আবশ্যক তা করাই বাঞ্ছনীয়। একজন রোগীর জন্য একটি সঠিক ওষুধ নির্বাচন করতে পারেন না, তারা কি বুঝেন কোনটা রোগীর জন্য আবশ্যক আর কোনটা রোগীর জন্য আবশ্যক না? তারা কি বুঝেন? এনিমেন বলছেন। আরো বলছেন, আইন মেনে না চলা মানেই উচ্ছৃঙ্খলা। আপনি অর্গাননে যে নিয়ম নীতি দিয়েছে মানেন না, যারা আইন মানে না তারা উচ্ছৃঙ্খল। তো তারা কি করে জীবী শক্তির শৃঙ্খলা ফিরিয়ে আনবে?
আপনি নিজেই মানেন নাই, কিভাবে আপনি একজন মানুষকে জীবনী শক্তির সুশৃঙ্খলা ফিরিয়ে আনবেন, শান্তিপূর্ণভাবে চিকিৎসা প্রদান করবেন? ওষুধ ব্যবহার করেন, তাদের যুক্তি হোমিওপ্যাথিক শক্তিকৃত ওষুধ মানব দেহে অদৃশ্য শক্তি স্তরে ক্রিয়া করে। অ্যালোপ্যাথিক ওষুধ দেহের রাসায়নিক ভাবে ক্রিয়া করে, একটি ক্রিয়া সূক্ষ্ম, অন্যটি ক্রিয়া স্থূল, তাই একসাথে দুটি পদ্ধতি ব্যবহার করা চলে। এরূপ যুক্তিও ভ্রান্ত, কারণ দুটি চিকিৎসা পরস্পর বিরোধী। জীবনী শক্তি পরস্পর বিরোধী দুটি শক্তিকে কখনো একসাথে গ্রহণ করতে পারে না। আপনি একদিক দিয়ে গুতা দিবেন, আরেক দিক দিয়ে ভালো কথা বলবেন, কিভাবে জীবনী শক্তি গ্রহণ করবে? আপনি গ্রহণ করবেন কিনা? জীবনী শক্তি কখনোই একসাথে গ্রহণ করতে পারে না। অপরদিকে পরস্পর বিরোধী দুটি পদ্ধতি পর্যায়ক্রমে প্রয়োগ করা হলে তা আরোগ্য সহায়কও হতে পারে না। একটি অন্যটি ক্রিয়া বাধাগ্রস্ত করবেই, বিশেষ করে অ্যালোপ্যাথিক সূক্ষ্ম মাত্রার ওষুধের ক্রিয়াকে বাধা দিবেই। তাই হেনিম্যান মেডিসিন অফ এক্সপিরিয়েন্স রেজার রাইটিং এ 449 পৃষ্ঠায় 2 নম্বর পাদটিকা বলেছেন, সকল অঙ্গের জীবনী শক্তি ঐক্য। আমার যে হাত আছে, পা আছে, হার্ট আছে, লিভার আছে, তাদের সব এক জীবনী শক্তিকে একক ঐক্য, একই লক্ষ্যে সম্মিলিত কার্য দৈহিক বেদিকে কদাচিৎ স্থানীয় করে রাখে। ঠিক যেমন কোনো ওষুধের ক্রিয়া বিশুদ্ধভাবে স্থায়ী হতে পারে না, এমন ভাবে দেহের অবশিষ্ট অঙ্গসমূহ তাতে অংশগ্রহণ করে না। তা অবশ্যই অংশগ্রহণ করবে যদি তথাকথিত স্থানীয় বেদি স্পষ্ট হয় স্থান অপেক্ষায়। বলছে যে আমরা যদি হাতে ব্যথা হয় হাতের ওষুধ দেই, আমরা যদি পায়ে ব্যথার জন্য আসে পায়ে ব্যথার ওষুধ দেই। বলছে নো, হ্যানিম্যান বলছে নো। দেখেন, আপনার একটা ফোড়া হয়েছে, ফোড়ার জ্বালা জ্বর উঠে ফেলেছে, তাহলে সমস্ত অর্গানটার একটা ফোড়া হয়েছে হাতে, আপনার সারা শরীরে জ্বর এসে গেছে, তার মানে কি এই অঙ্গটার সাথে তার পুরো শরীরটাকে একই একই মালায় গাঁথা। এজন্য অঙ্গ ভিত্তিক ট্রিটমেন্ট করাও আমাদের সম্মিলিত নয়। টোটালিটি অফ সিনড্রোম কালেক্ট করে আমাদেরকে চিকিৎসা এড়িয়ে যেতে হবে। আমাদের একটা অখণ্ড সত্তার পাশাপাশি অঙ্গভিত্তিক চিকিৎসা স্থান কোথায়? আমরা একটা অখণ্ড একটি সত্তাকে সাহায্য করার জন্য অনেকগুলো ওষুধ একসাথে প্রদানের সুযোগ কোথায়? একটা মানুষকে, একটা অঙ্গ, অখণ্ড সত্তাকে অনেকগুলো ওষুধ প্রয়োগ করার কি সুযোগ আছে? আমার তো মনে হয় নেই। হ্যানিম্যান রেজার রাইটিং নো ম্যান ক্যান সিভিয়ার টু মাস্টার, কোন মানুষ দুইটা প্রভুর সেবা করতে পারে না। হ্যানিম্যান আরো বলছেন, আন্তরিকভাবে বিশ্বাস করেন যে আপনি জগা খিচুড়ি চিকিৎসক ওই কাজটি করবেন যা আপনি উৎপাদন সময়ের প্রত্যেকের উপর অর্পণ করেন, তা কি ঠিক যেন জিনিস তার পারস্পরিক ভাবে বিক্রিয়া করে না তার অন্য আরেকটি প্রভাব করতে পারে। বলছে দুটি ক্রিয়া উপাদান একত্রে দিলে কখনো এরূপ ক্রিয়া করবে না। আমরা যখন দুইটা ওষুধকে একসাথে অ্যাপ্লাই করব অথবা দৃশ্য ট্রিটমেন্ট করব, সেই ক্ষেত্রে আমাদের কখনোই আমাদের দুইটা ক্রিয়া একত্রিত এক কাজ উৎপন্ন করবে না। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভাবে তারা কার্য করে থাকবে। তাহলে আমাদের মধ্যে কখনোই জগা খিচুড়ি করা যাবে না। আরো বলছেন হ্যানিম্যান রেজার রাইটিং এর 469 পৃষ্ঠায় বলছেন, একক সরল জন্য সর্বদাই অভিপ্রায় ও পরিকল্পিত বাড়তি সাহায্য অনাবশ্যক। শর্ত এই যে
উত্তমভাবে নির্বাচিত, সর্বাধিক উপযুক্ত, যথাযথ মাত্রার প্রয়োগ করতে হবে। তাদের দুটি কখনোই একত্রে মিশানো প্রয়োজন হয় না। হেনিম্যান আরো বলছেন, ইদানিংকাল অনেক হোমিওপ্যাথ নামদারি অনেক চিকিৎসক বলেন তারা রোগীকে শক্তিকৃত ওষুধ একটি ওষুধ দেন, সঙ্গে কি করেন কিছু প্যাটার্ন দেন, আয়ুর্বেদিক দেন, ইউনানি দেন, হার্বাল ওষুধ দেন, পথ্য হিসাবে দেন। এতে রোগী খুব খুশি হয়, তাদের রোজগারও খুব ভালো হয়, তাদের প্রচার ও প্রসার খুব ভালো হয়। তাদের উদ্দেশ্যে হেনিম্যান একটি বক্তব্য তুলে ধরেছেন। রেডার রাইটিং এর 451 নম্বর পৃষ্ঠা হেনিম্যান বলেন, যারা একসাথে হার্বাল প্যাটার্ন ওষুধগুলো রোগীর জন্য পথ্য, রোগীর কোনো ক্ষতি করে না বলেন, তারা যেহেতু ওষুধ সেহেতু তাদের ধর্ম দেহে কিছু না কিছু করবে। বলছে যেহেতু তারা ওষুধ আকারে আপনার চেম্বারে এসেছে, তারা কিছু না কিছু ক্ষতি করবে, হোক হার্বাল হোক প্যাটার্ন, অবশ্যই কিছু না কিছু ক্রিয়া উৎপাদন করবে। বলে নীতিহীন প্রয়োগ ক্ষতি হবে। অবুঝ রোগীরা না বুঝলেও হোমিওপ্যাথি তা বুঝে। তাই হেনিম্যান এসব চিকিৎসককে বন্ড ও প্রতারক, এইসব চিকিৎসককে বন্ড ও প্রতারক এবং তাদের কাজটি ঐশ্বরিক সদৃশ্য চিকিৎসা বিধানের বিরোধী, অপরাধমূলক বিরোধী বলেও আখ্যায়িত করেছেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আপনারা কি একটু ওষুধ ব্যবহার করবেন, একসাথে দুটো ওষুধ ব্যবহার করবেন, প্যাটেন্ট ওষুধ ব্যবহার করবেন কিনা। 53 অ্যাফোরিজম নম্বরে বলছে, হোমিওপ্যাথির প্রাকৃতিক অবর্তনীতির উপর প্রতিষ্ঠিত স্বতন্ত্র সিদ্ধ সত্য আরোগ্য কলা। আমাদের যে হোমিওপ্যাথিটা সত্যের উপর অব্যর্থ এবং সত্য আরোগ্য কলা, সায়েন্সের উপর প্রতিষ্ঠিত। এই ব্যাপারে বলছেন, আমাদের প্রকৃত শান্ত আরোগ্য শুধুমাত্র সদৃশ্য চিকিৎসা বিধান অনুসারে সংগঠিত হয়। প্রকৃত শান্ত আরোগ্য শুধুমাত্র সদৃশ্য চিকিৎসা বিধানেই সংগঠিত হয়। আমার অভিজ্ঞতা ও অবরোধমূলক সিদ্ধান্তের মাধ্যমে 7 থেকে 25 নম্বর অ্যাফোরিজমে বলেছে কিভাবে আমাদের ত্বরান্বিতভাবে, নিশ্চিতভাবে, স্থায়ীভাবে আরোগ্য অর্জিত হয়। আরোগ্য কলা প্রকৃতির শাসত্ব অবর্ত নিয়মে প্রতিষ্ঠিত হয়। 7 থেকে 25 নম্বর অর্গান আলোচনা। বিসদৃশ্য আরোগ্য একমাত্র সঠিক পদ্ধতি নয়, সদৃশ্য আরোগ্য একমাত্র সঠিক পদ্ধতি। হেনিম্যান প্রকৃত ঘটনাবলীর পর্যবেক্ষণে বিশ্লেষণ করেন, বাস্তব অবস্থা থেকে নিশ্চিত হয়ে প্রকৃত শান্ত স্থায়ী আরোগ্য একমাত্র সদৃশ্য চিকিৎসা বিধান অনুসারেই সংগঠিত হয়ে থাকে। জীবনের শুরুতে প্রাচীন অ্যালোপ্যাথিক দ্বারা চিকিৎসা করে দেখেছেন, এত কোনো ব্যাধি শান্ত স্থায়ীভাবে আরোগ্য হয় না। হেনিম্যান নিজেই একজন এমবিবিএস ছিলেন, তার জীবনদশায় তিনি অনেক পরীক্ষা করেছেন। বলছেন কোনোভাবেই তাকে স্থায়ী শান্তভাবে আরোগ্য প্রদান করে না। অধিকতর বিপরীত দ্বারা প্রয়োগের ফলে রোগদের নানান প্রকার কুফল সৃষ্টি করে, ভালো দিক দিয়ে করে আর 10 দিক দিয়ে ক্ষতি করে থাকে। তিনি আরোগ্য লক্ষ্যে রোগ ঔষধের আরোগ্যের ক্ষমতা সম্পর্কে সাধারণ চিকিৎসকের ধারণা একবারই প্রথাগত। এর পক্ষে কোনো বৈজ্ঞানিক সূত্র কিংবা কোনো যৌক্তিক সমর্থন নেই, তার পক্ষে কোনো বৈজ্ঞানিকের সূত্র সমর্থন নেই। তিনি দুটি পরস্পর বিরোধী চিকিৎসা পদ্ধতির ফলাফল তুলনামূলকভাবে বিশ্লেষণ করে স্থির সিদ্ধান্ত গৃহীত হন। প্রকৃত বিধানসম্মত সদৃশ্য চিকিৎসা বিজ্ঞান একমাত্র শাশ্বত চিকিৎসা বিজ্ঞান, কারণ রোগ আরোগ্যের জন্য প্রকৃতিতে সদৃশ্য বিধানের বিকল্প কোনো পন্থা আবিষ্কার করা সম্ভব হয় নাই। হেনিম্যান 439 নম্বর রেডার রাইটিং এর বলেন, the disease, the knowledge of the remedy, the knowledge of their implement, constitution of the medicine. চিকিৎসা বিদ্যা, অভিজ্ঞতা, বিজ্ঞান, সদৃশ্য ওষুধ সাহায্য,
ব্যাধিসমূহের সমমূল্যে উদ্ঘাটন করে। রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ওষুধ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাদের প্রয়োগ সম্পর্কে চিকিৎসকের জ্ঞান থাকতে হবে। চিকিৎসা বিজ্ঞানের উপর দীর্ঘদিন ধৈর্য ও অধ্যবসায় সাধনা গবেষণা করে নির্ভুল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রান্ত তত্ত্বে ভিত্তিতে অর্গানন অফ মেডিসিন নামক বইটি লিখেছেন। আবার বলছি, হেনিম্যান তার দীর্ঘদিনের অধ্যবসায়, দীর্ঘদিনের ধৈর্য অত্যাচার সহ্য করে হেনিম্যান অর্গানন অফ নামক বইটি লিখেছেন। এটি সদৃশ্য চিকিৎসা বিজ্ঞানের মূল গ্রন্থ। এটি সদৃশ্য চিকিৎসা বিজ্ঞানের মূল গ্রন্থ। এটি সদৃশ্য চিকিৎসা বিজ্ঞানের মূল গ্রন্থ। এই বইটি আমরা 1 থেকে 70 নম্বর সূত্রে আমরা কি পাবো? তিনি সদৃশ্য চিকিৎসা বিজ্ঞানের মূল তত্ত্ব আলোচনা করেছেন। 1 থেকে 70 নম্বরে অ্যাফোরিজমে সদৃশ্য চিকিৎসা বিজ্ঞানের মূল তত্ত্ব আলোচনা করেছেন, এবং অ্যাফোরিজম নাম্বার 72-104 নাম্বার সূত্রে তিনি আলোচনা করেছেন, রোগ সংক্রান্ত আলোচনা করেছেন, কিভাবে ডিজিজ কিভাবে রোগ সম্পর্কিত হয়, তিনি কি আরোগ্য করতে হবে তা নিরূপ উপায় ব্যাখ্যা করেছেন। তিনি অর্গাননে 105 থেকে 145 নম্বর এপিসোড বলেছেন, ওষুধ সম্পর্কে জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। আমরা পরবর্তীতে আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যায়ে আলোচনা করতে জানতে পারবো। তিনি আলোচনা করেছেন অর্গাননের 146 থেকে 287 নম্বর এপিসোডে কিভাবে আমাদের ওষুধকে প্রয়োগ করতে হবে আলোচনা করেছে। হেনিম্যান অর্গানন অফ মেডিসিনকে প্রকৃত একটি পূর্ণাঙ্গ চিকিৎসা বিজ্ঞান হিসাবে, হোমিওপ্যাথিক জগতের চিকিৎসকের নিয়ম নীতি হিসাবে স্বয়ং সম্পূর্ণ একটি বিশুদ্ধ পুস্তক হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। এই চিকিৎসা বিজ্ঞানের তিনি বলেছেন, প্রদীপ যেমন অন্ধকারের প্রতীক্ষে পথ দেখায়, তেমনি হোমিওপ্যাথি অর্গানন সদৃশ্য বিধানের বাস্তবায়নের পথে পথ দেখায়। হোমিওপ্যাথিক অর্গানন তেমনি সদৃশ্য চিকিৎসা বিধানের মেডিসিন আমাদেরকে প্রশিক্ষণ দেয়। অর্গানন অফ মেডিসিন আমাদেরকে প্রশিক্ষণ দেয়, এবং মেট্রে মেডিকা আমাদেরকে অস্ত্র ভান্ডার। প্রশিক্ষণ ছাড়া কখনো অস্ত্র সঠিকভাবে পরিচালনা করা যায় না। তাই সকল মাস্টার হোমিওপ্যাথিক অর্গানন অফ মেডিসিন পাঠের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সকল বড় বড় ফিজিশিয়ানগণ হোমিওপ্যাথিক অর্গানন অফ মেডিসিনের উপর অনেক গুরুত্ব দিয়েছেন। হেনিম্যান দ্য ক্যান্ট রেজার রাইটিং এর 326 নম্বর পৃষ্ঠা বলেছেন, প্রথমে আরোগ্য কৌশল শিক্ষা দিতে নেই। প্রথমে আরোগ্য কৌশল শিক্ষা দিতে নেই, প্রথমে শিক্ষা বিজ্ঞান দিতে হবে, তারপরে কৌশল, নিয়ম নীতি, অভিজ্ঞতা পরে। হোমিওপ্যাথি শেখার ক্ষেত্রে ডক্টর ক্যান্ট এই উপদেশ মেনে চলার জন্য হোমিওপ্যাথিক বাস্তব ভিত্তিক একটি সরল আরোগ্য কলা বোধগম্য হিসাবে তিনি আখ্যায়িত করেন। তিনি আমাদেরকে বলেন, ডক্টর হেনিম্যান, মোয়াত্তা হেনিম্যান বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা উল্টো। আমরা আগে আরোগ্য কলা শিখতে চাই। আগে ডাক্তার সাহেব কিভাবে চিকিৎসা করবো আমাকে শিখান, প্রতিদিন আপনার চেম্বারে আসবো, আমি প্রতিদিন আপনাকে সময় দিব, আমি আপনার যা বলবেন যেভাবে বলবেন আমি চলবো। কি করতে আসছে? আপনার চেম্বারে আরোগ্য কলা শিখতে আসছে, কিন্তু অর্গানন অফ মেডিসিন শিখতে চায় না। ফলে আমাদের সদৃশ্য চিকিৎসা বিজ্ঞান খুব কঠিন মনে হয়, যেই ওষুধ করি আমার জন্য, যে অ্যাপ্লিকেশন করি আমার জন্য মনে হয় উল্টো পথে হেঁটে কখনো গন্তব্য পৌঁছানো যায় না। উল্টো পথে হেঁটে কখনো গন্তব্য পৌঁছানো যায় না, আপনারা মনে রাখবেন। হেনিম্যান মেট্রে মেডিকার প্রথম খণ্ডে তার মুখ বন্ধে তিনি এই কথাই বলেছিলেন। মেট্রে মেডিক হেনিম্যান প্রথম তার হেনিম্যানের যে মেট্রে মেডিকা আছে, এই মেট্রে মেডিকা আপনি পাবেন তার প্রিফিক্সের মধ্যে সে কি বলেছিল, স্পষ্টভাবে বলছে, সদৃশ্য বিধানের বাস্তব প্রয়োগের করার জন্য যেমন পরামর্শ দিক নির্দেশনা দরকার, তা অর্গাননে বলছে কি, সদৃশ্য চিকিৎসা বিজ্ঞানে বাস্তব প্রয়োগের জন্য যেসব পরামর্শ ও দিক নির্দেশনা দরকার তা দেওয়া হয়েছে অর্গানন অফ মেডিসিনে। অনেক হোমিওপ্যাথ অর্গানন অফ মেডিসিন পাঠ না করে শুধু অব্যর্থ ওষুধ খুঁজেন, কিন্তু অব্যর্থ ওষুধ বিষয়বস্তু নয়। হোমিওপ্যাথিতে বিষয়বস্তু হলো অব্যর্থ আরোগ্য নীতি। হোমিওপ্যাথিতে আরোগ্যের বিষয় হলো অব্যর্থ আরোগ্য নীতি।
এই কৃত্রিম রোগ উৎপাদন শক্তি, এই আরোগ্য ক্ষমতা ওষুধ সব সময় সতর্ক সাপেক্ষে আরোগ্য করে, এই শর্তগুলো অর্গানন বর্ণনা করেছে। তাই দিন শেষে আমি বলবো, আপনি যদি ভালো ফিজিশিয়ান হতে চান, সদৃশ্য বিধানে চিকিৎসা প্রদান করতে চান, অর্গানন মেডিসিনের গুরুত্ব বেশি, অর্গানন মেডিসিনের গুরুত্ব বেশি। তাই হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠিত বলেছেন, হোমিওপ্যাথি ইজ দ্য থট ইন দ্য বুক ইনটাইটেল অর্গানন অফ মেডিসিন, অর্থাৎ অর্গানন অফ মেডিসিন নামক পুস্তকটি শিক্ষাই দিয়ে থাকে আমাদেরকে একজন গুড ফিজিশিয়ান হিসাবে দিক নির্দেশনা প্রদান করার জন্য। যদি অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। এই জায়গায় ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ন্তদার রেকর্ডিং অফ করে দেন। জি আজমল সাহেব, কোন প্রশ্ন? রেকর্ডিং অফ করবো? হ্যাঁ, অফ করে দেন আজমল সাহেব।